পঞ্চম অধ্যায় ডায়গন অ্যালি। পরদিন খুব ভোরেই হ্যারির ঘুম ভাঙল। যদিও সে বুঝতে পারছিল যে বাইরে এখন দিনের আলো, তবুও সে তার চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখল। এটা কেবলই একটা স্বপ্ন ছিল, সে নিজের মনকে বোঝালো। আমি স্বপ্ন দেখলাম যে হ্যাগ্রিড নামের এক বিশালদেহী মানুষ এসে আমাকে জানালো যে আমি নাকি জাদুকরদের এক স্কুলে পড়তে যাচ্ছি। চোখ খুললেই আমি দেখব আমি আবার আমার সেই আলমারির ঘরে, নিজের বাড়িতেই আছি। হঠাৎই দরজায় সজোরে টোকা পড়ার শব্দ হলো। নিশ্চয়ই আন্টি পিটুনিয়া দরজায় কড়া নাড়ছে। তার মনটা যেন মুহূর্তেই খারাপ হয়ে গেল। তবুও সে চোখ খুলল না। স্বপ্নটা যে বড্ড সুন্দর ছিল। হ্যারি বিড়বিড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি। সে ধড়মড় করে উঠে বসল। হ্যাগ্রিডের ভারী কোটটা তার গা থেকে খসে নিচে পড়ে গেল। কুঁড়ে ঘরটা তখন ঝলমলে রোদে ভরেছিল। ঝড় থেমে গেছে। হ্যাগ্রিড নিজে সেই ভেঙে পড়া সোফাটায় ঘুমিয়ে কাদা হয়ে আছে। আর জানলায় ঠোঁটে একটা খবরের কাগজ নিয়ে একটা পেঁচা তার নখ দিয়ে টোকা মেরে চলেছে। হ্যারি চটজলদি লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তার মন তখন এতটাই আনন্দে ভরেছিল যে মনে হচ্ছিল যেন তার শরীরের ভেতর জুড়ে একটা বিশাল বেলুন ফুলে উঠেছে। সে সোজা জানলার কাছে ছুটে গেল এবং সজোরে সেটা খুলে ফেলল। প্যাঁচাটা ঝট করে ভেতরে ঢুকে এলো এবং খবরের কাগজটা হ্যাগ্রিডের শরীরের ওপর ফেলে দিল। তবে তাতেও হ্যাগ্রিডের ঘুম ভাঙল না। এরপর প্যাঁচাটা ঝটপট করতে করতে মেঝেতে নেমে এলো এবং হ্যাগ্রিডের কোটটার ওপর চড়াও হতে শুরু করলো। এরম করো না। হ্যারি হাত নেড়ে প্যাঁচাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্যাঁচাটা হিংস্রভাবে তাকে ঠোকরাতে এগিয়ে এলো। তারপর আবার কোটটা ছিঁড়ে খুঁড়ে খাওয়া চালিয়ে গেল। হ্যাগ্রিড! হ্যারি সজোরে ডেকে উঠল, এখানে একটা প্যাঁচা, ওকে একটা পারিশ্রমিক দাও। সোফায় গা এলিয়ে দিয়ে হ্যাগ্রিড অস্পষ্ট স্বরে বলল, কি? কাগজটা পৌঁছে দেওয়ার জন্য ও পারিশ্রমিক চাইছে। পকেটগুলোই খুঁজে দেখো। হ্যাগ্রিডের কোটটা যেন শুধু পকেট দিয়েই তৈরি। চাবির গোছা, শামুক মারার ওষুধ, সুতোর গোলা, পুদিনা লজেন্স, টি ব্যাগ। অবশেষে হ্যারি এক মুঠো অদ্ভুত দেখতে মুদ্রা বের করে আনলো। ওকে 5টা নাট দাও, ঘুম ঘুম চোখে হ্যাগ্রিড বলল। নাট? ওই যে ছোট ব্রোঞ্জের মুদ্রাগুলো। হ্যারি গুনে গুনে 5টা ছোট ব্রোঞ্জের মুদ্রা বের করলো। প্যাঁচাটা তার পা বাড়িয়ে দিল যাতে হ্যারি পায়ে বাঁধা একটা ছোট্ট চামড়ার থলিতে টাকাগুলো রেখে দিতে পারে। এরপর সেটা খোলা জানলা দিয়ে উড়ে চলে গেল। হ্যাগ্রিড উঠে বসতে বসতে সশব্দে হাই তুলে আড়মোড়া ভাঙল। এবার রওনা হওয়া যাক হ্যারি, আজ অনেক কাজ বাকি। লন্ডনে গিয়ে তোমার স্কুলের সব জিনিসপত্র কিনে আনতে হবে। হ্যারি জাদু মুদ্রাগুলো উল্টে পাল্টে দেখছিল। এই মুহূর্তে সে যেটা ভাবছিল তাতে তার ভেতরের আনন্দের বেলুনটা যেন চুপসে যাচ্ছিল। হ্যাগ্রিড? হ্যাগ্রিড তখন তার বিশাল বুট জোড়া পায়ে পড়ছিল। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আর কাল রাতে আঙ্কেল ভার্ননের কথা তো তুমি শুনলেই। আমার জাদু শেখার খরচ তিনি দেবেন না। সে নিয়ে তুমি ভেবো না, হ্যাগ্রিড বলল। সে উঠে দাঁড়ালো এবং নিজের মাথায় হাত বুলিয়ে নিল। তোমার কি মনে হয় তোমার বাবা মা তোমার জন্য কিছুই রেখে যায়নি? কিন্তু তাদের বাড়িটা যদি ধ্বংসই হয়ে গিয়ে থাকে, ওরা তো আর সোনাদানা ঘরে জমিয়ে রাখতো না। আমাদের প্রথম গন্তব্য হলো গ্রিনগটস, জাদুকরদের ব্যাংক। একটা সসেজ খেয়ে নাও, ঠান্ডা হলেও খেতে মন্দ হবে না। আর তোমার জন্মদিনের কেক থেকে এক টুকরো পেলে আমি কিন্তু না করব না। জাদুকরদেরও ব্যাংক আছে? হ্যারি জিজ্ঞেস করলো। মাত্র একটাই, গ্রিনগটস। ওটা গবলিনরা দেখাশোনা করে। হ্যারি তার হাতে ধরা সসেজের টুকরোটা হাত থেকে ফেলে দিল। গবলিন? তাই তো ওটা লুট করার চেষ্টাও বোকামি, এটুকু আমি তোমাকে বলে রাখছি। গবলিনদের সাথে কখনোই লাগতে যেও না হ্যারি। তুমি যাই নিরাপদে রাখতে চাও না কেন, গ্রিনগটসই হলো সেটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। অবশ্যই হগওয়ার্টস ছাড়া। আসলে আমাকে গ্রিনগটসে যেতেই হবে, ডাম্বলডোরের জন্য। হগওয়ার্টসেরই কাজ। হ্যাগ্রিড গর্বের সাথে বুক টান করে দাঁড়ালো।
গুরুত্বপূর্ণ কাজগুলো সাধারণত উনি আমাকে দিয়েই করান। তোমাকে নিয়ে আসা, গ্রিনগটস থেকে জিনিসপত্র আনা, উনি জানেন যে আমাকে বিশ্বাস করা যায়। বুঝলে? সব নেওয়া হয়ে গেছে? চলো তাহলে। হ্যারি হ্যাগ্রিডের পিছু পিছু পাথরের উপরে উঠে এলো। আকাশটা এখন বেশ পরিষ্কার। সূর্যের আলোয় সমুদ্র ঝলমল করছিল। আঙ্কেল ভার্নন যে নৌকাটা ভাড়া করেছিলেন সেটা তখনও সেখানেই ছিল। ঝড়ের পর সেটার তলায় বেশ খানিকটা জল জমেছিল। আপনি এখানে এলেন কি করে? হ্যারি জিজ্ঞেস করল। সে আশেপাশে অন্য কোনো নৌকার খোঁজে চারিদিকে তাকাচ্ছিল। উড়ে এসেছি, হ্যাগ্রিড বলল। উড়ে? হুম। তবে আমরা এই নৌকাতেই ফিরে যাব। এখন তোমাকে সাথে নিয়েছি, তাই জাদু ব্যবহার করার নিয়ম নেই। তারা নৌকায় গিয়ে বসল। হ্যারি তখনও হ্যাগ্রিডের দিকে একদৃষ্টে তাকিয়েছিল এবং মনে মনে তাকে উড়ন্ত অবস্থায় কল্পনা করার চেষ্টা করছিল। হ্যাগ্রিড বলল, তবে নৌকাতে যাওয়াটা কেমন যেন সময়ের অপচয় বলে মনে হচ্ছে। তারপর সে হ্যারির দিকে আর চোখে আরেকবার তাকিয়ে বলল, আমি যদি কাজটা একটু দ্রুত সেরে ফেলি, তবে হগওয়ার্টসে গিয়ে এ ব্যাপারে কাউকে কিছু বলে দেবে না তো? হ্যারি বলল, না না। সে আরও জাদু দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। হ্যাগ্রিড আবারও তার সেই গোলাপি ছাতাটা বের করলো, নৌকার গায়ে দুবার টোকা দিল, আর অমনি তার নৌকাটা দ্রুত বেগে চলতে শুরু করলো। গ্রিনগটস লুট করার চেষ্টা করাটা কেন পাগলামি? হ্যারি জানতে চাইল। জাদু আর মন্ত্র, হ্যারি। কথা বলতে বলতেই সে তার খবরের কাগজটা মেলে ধরল। লোকে বলে ওখানকার অতি সুরক্ষিত ভল্টগুলোর পাহারা দেয় ড্রাগন। তাছাড়া তোমাকে তো পথও খুঁজে বের করতে হবে। তুমি তো জানোই, গ্রিনগটস লন্ডনের মাটির নিচে শত শত মাইল গভীরে অবস্থিত, একেবারে আন্ডারগ্রাউন্ড রেল লাইনেরও অনেক নিচে। তুমি যদি কোনো মতে কিছু হাতিয়েও নিতে পারো, তবুও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়েই তো তুমি অনাহারে মারা পড়বে। হ্যারি বসে বসে এ নিয়ে ভাবছিল, আর হ্যাগ্রিড পড়ছিল তার খবরের কাগজ, ডেইলি প্রফেট। হ্যারি তার আঙ্কেল ভার্ননের কাছ থেকে জেনেছিল যে খবরের কাগজ পড়ার সময় লোকে একা থাকতে পছন্দ করে, কিন্তু হ্যারির পক্ষে চুপ করে থাকাটা ছিল ভীষণ কঠিন, কারণ জীবনে সে আর কখনো এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়নি। জাদু মন্ত্রণালয় বরাবরের মতোই সব কিছু গুলিয়ে ফেলছে। কাগজের পাতা উল্টাতে উল্টাতে হ্যাগ্রিড বিড়বিড় করে বলল, জাদু মন্ত্রণালয় বলে কিছু আছে নাকি? নিজেকে সামলে নেওয়ার আগেই হ্যারি প্রশ্ন করে বসল। অবশ্যই আছে, বলল হ্যাগ্রিড। ওরা তো খুব স্বাভাবিকভাবেই ডাম্বলডোরকেই মন্ত্রী হিসেবে চেয়েছিল, কিন্তু তিনি হগওয়ার্টস ছেড়ে কোথাও যাবেন না। তাই শেষমেশ কাজটা পেলেন সেই বুড়ো কর্নেলিয়াস ফাজ। অপদার্থের যদি কোনো সংজ্ঞা থেকে থাকে, তবে তিনিই তার মূর্ত প্রতীক। তাই তো তিনি রোজ সকালে ডাম্বলডোরের কাছে এক ঝাঁক পেঁচা পাঠিয়ে দেন, কেবল পরামর্শ চাওয়ার জন্য। কিন্তু জাদু মন্ত্রণালয় আসলে কি কাজ করে? দেখো, ওদের প্রধান কাজ হলো মাগলদের কাছ থেকে এই সত্যটা গোপন রাখা যে দেশের আনাচে কানাচে এখনও জাদুকররা ঘুরে বেড়ায়। কেন? কেন? আরে বাবা হ্যারি, সবাই তো তখন নিজেদের সমস্যার জাদুকরি সমাধান চাইবে। না থাক, আমাদের নিজেদের মতোই থাকা ভালো। ঠিক সেই মুহূর্তে নৌকাটা আলতো করে বন্দরের দেওয়ালের সাথে ধাক্কা খেল। হ্যাগ্রিড তার খবরের কাগজটা ভাঁজ করে রাখল, আর তারা পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠে রাস্তায় এসে উঠল। ছোট শহরটা পেরিয়ে স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় পথচারীরা হ্যাগ্রিডের দিকে বারবার তাকিয়ে দেখছিল। হ্যারি অবশ্য তাদের দোষ দিতে পারল না, কারণ হ্যাগ্রিড যে কেবল অন্য সবার চেয়ে দ্বিগুণ লম্বা ছিল তাই না, সে বারবার পার্কিং মিটারের মতো অতি সাধারণ সব জিনিসের দিকে আঙুল তুলে সজোরে বলে উঠছিল, ওইটা দেখলে হ্যারি? এই মাগলরা কী সব অদ্ভুত জিনিস বানিয়ে ফেলে, তাই না? হ্যাগ্রিড? হ্যারি হাঁপাতে হাঁপাতে বলল, কারণ হ্যাগ্রিডের সাথে তাল মিলিয়ে চলতে তাকে দৌড়াতে হচ্ছিল। তুমি কি বলছিলে যে গ্রিনগটসে ড্র্যাগন আছে? তা লোকে তো তেমনই বলে, হ্যাগ্রিড উত্তর দিল। বাপ রে, আমারও যদি একটা ড্রাগন থাকতো। তোমার একটা ড্রাগন চাই? ছোট থেকেই একটা ড্রাগন দেখার খুব ইচ্ছা ছিল, এইবার এতদিনে দেখতে পাবো। তারা স্টেশনে পৌঁছে গেল। 5 মিনিটের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে একটা ট্রেন ছাড়ার কথা ছিল। হ্যাগ্রিড, যে কিনা মাগলদের টাকার কিছুই বুঝতো না, সে টাকার নোটগুলো হ্যারির হাতে তুলে দিল
যাতে হ্যারি তাদের টিকিটগুলো কিনে আনতে পারে। ট্রেনের ভেতর লোকজন তাদের দিকে আগের চেয়েও বেশি একদৃষ্টে তাকিয়ে রইল। হ্যাগ্রিড একাই দুটো আসন দখল করে বসল এবং কিছু একটা বুনতে শুরু করলো, যা দেখতে ঠিক হলুদ রঙের কোনো সার্কাসের তাঁবুর মতো। তোমার চিঠিটা কি এখনও তোমার কাছেই আছে, হ্যারি? সে সেলাইয়ের ঘর গুনতে গুনতে জিজ্ঞেস করলো। হ্যারি তার পকেট থেকে পার্চমেন্টের খামটা বের করলো। হ্যাগ্রিড বলল, ওটার ভেতরেই তোমার প্রয়োজনীয় সব কিছুর একটা লিস্ট দেওয়া আছে। হ্যারি কাগজের আরেকটা টুকরো মেলে ধরল, যা আগের রাতে তার নজরে পড়েনি, এবং পড়তে শুরু করলো। হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি। পোশাক পরিচ্ছদ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে কাজের জন্য 3 সেট সাধারণ কালো গাউন, দিনের বেলায় পরার জন্য একটা সাধারণ সোচালো টুপি, একজোড়া ড্রাগনের চামড়া বা অনুরূপ উপাদানে তৈরি গ্লাভস, রূপালী বোতামযুক্ত একটা শীতকালীন কালো আলখাল্লা। সকল শিক্ষার্থীর পোশাকে অবশ্যই নামের ট্যাগ থাকতে হবে। পাঠ্যপুস্তকের সূচি। সকল শিক্ষার্থীর কাছেই নিচের প্রতিটা বইয়ের একটা করে কপি থাকা আবশ্যক। মিরান্ডা গশকের লেখা দ্য স্ট্যান্ডার্ড বুক অফ স্পেলস গ্রেড 1, বাথিলডা ব্যাকশটের লেখা আ হিস্ট্রি অফ ম্যাজিক, অ্যাডেলবার্ট ওয়াফলিংয়ের লেখা ম্যাজিক্যাল থিওরি, এমারিক সুইচের লেখা রূপান্তরণ বিদ্যার প্রাথমিক নির্দেশিকা, ফিল্ডাস পোরের লেখা 1000 জাদুকরী ভেষজ ও ছত্রাক, আর্সেনিয়াস জিগারের লেখা জাদুকরী মিশ্রণ ও পানীয়, নিউট স্ক্যামান্ডারের লেখা অদ্ভুত জীবজন্তু ও তাদের সন্ধানে, কোয়েন্টন ট্রিম্বলের লেখা অন্ধকার শক্তি আত্মরক্ষার নির্দেশিকা। অন্যান্য সরঞ্জাম সূচি। একটা জাদু ছড়ি, একটা পিউটার ধাতু নির্মিত 2 নম্বর মাপের কড়াই, এক সেট কাঁচের শিশি, একটা দূরবীক্ষণ যন্ত্রের সেট, একটা পিতলের দাঁড়িপাল্লা। শিক্ষার্থীরা একটা করে পেঁচা, বিড়াল অথবা একটা ব্যাঙও সাথে আনতে পারে। অভিভাবকদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিজস্ব ঝাড়ু রাখার অনুমতি নেই। আমরা এসব কিছু লন্ডনে খুঁজে পাবো নাকি? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড বলল, হ্যাঁ, যদি জানো কোথায় যেতে হবে। হ্যারি এর আগে কখনো লন্ডনে যায়নি, যদিও হ্যাগ্রিডকে দেখে মনে হচ্ছিল সে জানে কোথায় যাচ্ছে, কিন্তু এটা স্পষ্ট ছিল যে সাধারণ উপায়ে সেখানে পৌঁছাতে সে অভ্যস্ত নয়। আন্ডারগ্রাউন্ড মেট্রোর টিকিট ব্যারিয়ারে সে আটকে গেল আর জোরে জোরে অভিযোগ করতে লাগলো যে সিটগুলো বড্ড ছোট এবং ট্রেনগুলো চলে বড্ড ধীর গতিতে। জানি না জাদুমন্ত্র ছাড়া মাগলরা কিভাবে কাজ চালায়, সে বলল। তারা একটা বিকল এসকেলেটর বেয়ে ওপরে উঠছিল, যা গিয়ে মিশেছিল দোকানপাটে ঠাসা এক জমজমাট রাস্তার সাথে। হ্যাগ্রিড এতটাই বিশালদেহী ছিল যে সে অতি সহজেই ভিড় ঠেলে পথ করে নিল। হ্যারির কাজ ছিল কেবল তার ঠিক পেছনে থাকা। তারা বইয়ের দোকান, গানের স্টোর, হ্যামবার্গারের রেস্তোরাঁ ও সিনেমা হল পেরিয়ে গেল, কিন্তু এমন কোনো জায়গা তাদের চোখে পড়ল না যা দেখে মনে হতে পারে সেখানে জাদুকাঠি বিক্রি করা হয়। এটা ছিল 8-10টা সাধারণ রাস্তার মতোই একটা রাস্তা, যা সাধারণ মানুষে পরিপূর্ণ। তাদের পায়ের নিচে বহু মাইল গভীরে কি সত্যিই জাদুকরদের সোনার স্তূপ লুকিয়ে আছে? সত্যি কি এমন কোনো দোকান আছে যেখানে জাদুমন্ত্রের বই আর ঝাড়ু বিক্রি হয়? এসব কিছু ডার্সলিদের সাজানো কোনো বিশাল তামাশা নয় তো? হ্যারি যদি না জানতো যে ডার্সলিদের বিন্দুমাত্র রসবোধ নেই, তবে সে হয়তো ঠিক এমনটাই ভাবত। তবুও কেন যেন, যদিও হ্যাগ্রিড তাকে এ পর্যন্ত যা কিছু বলেছিল তা সবই ছিল অবিশ্বাস্য, হ্যারি তাকে বিশ্বাস না করে পারছিল না। জায়গাটা ছিল একটা ছোটোখাটো নোংরাটে দেখতে পাব। হ্যাগ্রিড যদি জায়গাটা দেখিয়ে না দিত, তবে হ্যারি টেরই পেত না যে ওখানে ওটা আছে। পাশ দিয়ে তাড়াহুড়ো করে হেঁটে যাওয়া লোকজন একবারও সেটার দিকে ফিরে তাকাচ্ছে না। তাদের দৃষ্টি এক পাশের বিশাল বইয়ের দোকান থেকে সরাসরি অন্য পাশের রেকর্ড শপের দিকে সরে যাচ্ছিল, যেন তারা দ্য লিকি কলরনকে দেখতেই পাচ্ছে না। ফলে হ্যারির মনে এক অদ্ভুত অনুভূতি জাগল যে কেবল সে আর হ্যাগ্রিডই জায়গাটা দেখতে পাচ্ছে। সে এই ব্যাপারে কিছু বলার আগেই হ্যাগ্রিড তাকে ভেতরে নিয়ে গেল। বিখ্যাত জায়গা হিসেবে এটা ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন ও জরাজীর্ণ একটা জায়গা। এক কোণে বসে কয়েকজন বৃদ্ধা ছোট ছোট গ্লাসে শেরি পান করছিল। তাদেরই একজন একটা লম্বা পাইপ টানছিল। টপ হ্যাট পরা এক বেঁটেখাটো ভদ্রলোক এক বয়স্ক বারটেন্ডারের সাথে কথা বলছিলেন। বারটেন্ডারটার মাথায় টাক ছিল এবং তাকে দেখতে অনেকটা দাঁতহীন আখরোটের মতো লাগছিল।
তারা ভেতরে প্রবেশ করতেই চারপাশের ফিসফাস কথাবার্তার মৃদু গুঞ্জন থেমে গেল। দেখে মনে হলো সবাই হ্যাগ্রিডকে চেনে। তারা তার দিকে তাকিয়ে হেসে হাত নাড়ল। আর বারটেন্ডার একটা গ্লাস হাতে তুলে নিয়ে বলল, সেই বরাবরের ড্রিঙ্কটাই তো হ্যাগ্রিড। এখন না টম, আমি হগওয়ার্টসের কাজে এসেছি। হ্যারির কাঁধে নিজের বিশাল হাতখানা চাপড়াতে চাপড়াতে বলল হ্যাগ্রিড, যার ভারে হ্যারির হাঁটু প্রায় ভেঙে পড়ার উপক্রম হলো। বলো কি? হ্যারির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পাবের মালিক বলে উঠল, এ কি এ কি তবে সেই? হঠাৎ করেই দ্য লিকি কলরন পাবটা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। আমার পরম সৌভাগ্য, পাবের বৃদ্ধ মালিক ফিসফিস করে বলল, হ্যারি পটার, এ যে কি পরম সম্মান। সে বাড়ির আড়াল থেকে তড়িঘড়ি বেরিয়ে এলো। হ্যারির দিকে ছুটে গেল এবং তার হাত চেপে ধরল। চোখে জল ছিল। পুনরায় স্বাগত মিস্টার পটার, পুনরায় স্বাগত। হ্যারি বুঝতে পারছিল না কি বলবে। সবাই তার দিকেই তাকিয়েছিল। পাইপ হাতে সেই বৃদ্ধা খেয়ালই করেননি যে তার পাইপটা নিভে গেছে। তিনি কেবল অনবরত তাতে টান দিয়ে যাচ্ছিলেন। হ্যাগ্রিড তখন আনন্দে উদ্ভাসিত হয়ে হাসছিল। এরপরই চারিদিক থেকে চেয়ার টেনে সরানোর এক প্রবল ঘসঘসানি শব্দ শোনা গেল। আর পর মুহূর্তেই হ্যারি দেখল লিকি কলরনে উপস্থিত সবার সাথে সে হাত মেলাচ্ছে। ডরিস ক্রকফোর্ড, মিস্টার পটার, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে অবশেষে আপনার সাথে দেখা হচ্ছে। কি যে গর্ব হচ্ছে মিস্টার পটার, আমার বুকটা যেন গর্বে ভরে যাচ্ছে। সবসময়ই চেয়েছিলাম আপনার সাথে একবার হাত মেলাতে। উত্তেজনায় আমার ভেতরটা যেন থরথর করে কাঁপছে। কি যে আনন্দ হচ্ছে মিস্টার পটার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার নাম ডিগল মিস্টার পটার, ডেডালাস ডিগল। আমি আপনাকে আগেও দেখেছি, হ্যারি বলে উঠল। ঠিক তখনই উত্তেজনার চোটে ডেডালাস ডিগেলের মাথার উঁচু টুপিটা খসে পড়ে গেল। একবার একটা দোকানে আপনি আমাকে দেখে মাথা নুইয়ে অভিবাদন জানিয়েছিলেন। ওর মনে আছে। সবার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন ডেডালাস ডিগল। তোমরা কি শুনছো? ওর আমাকে মনে আছে। হ্যারি বারবার সবার সাথে হাত মেলালো। ডরিস ক্রকফোর্ড তো বারবার ফিরে এসে আবারও হাত মেলাতে চাইল। ফ্যাকাশে চেহারার এক তরুণ অত্যন্ত নার্ভাস ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। তার একটা চোখ তখন কাঁপছিল। প্রফেসর কুইরেল হ্যাগ্রিডের কাছে এলেন। হ্যারি, হগওয়ার্টসে তোমার শিক্ষকদের মধ্যে একজন হলেন এই প্রফেসর কুইরেল। পটার, তোতলে বললেন প্রফেসর কুইরেল। তোমাকে দেখে আমি যে কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আপনি কি ধরনের জাদু শেখান প্রফেসর কুইরেল? কালো জাদুর মোকাবিলা, তোতলে এমনভাবে বললেন প্রফেসর কুইরেল যেন তিনি বিষয়টা নিয়ে ভাবতেই চান না। তা অবশ্য তোমার দরকার হবে না, তাই না পটার? তিনি হেসে উঠলেন। আমার ধারণা তুমি তোমার সব সরঞ্জাম সংগ্রহ করতে যাচ্ছ। আমাকেও তো ভ্যাম্পায়ারদের নিয়ে লেখা একটা নতুন বই কিনতে হবে। কেবল সেই চিন্তাটুকুই তাকে ভীষণ ভীত সন্ত্রস্ত করে তুলল। অন্যরা প্রফেসর কুইরেলের কাছে হ্যারিকে বেশিক্ষণ থাকতে দিল না। তাদের সবার কাছ থেকে নিস্তার পেতে পেতে প্রায় 10 মিনিট সময় লেগে গেল। অবশেষে সেই কোলাহলের মধ্যেও হ্যাগ্রিড নিজের কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে দিতে সক্ষম হলো। আর দেরি করা যাবে না, অনেক কিছু কেনাকাটা বাকি। চলো হ্যারি। ডরিস ক্রকফোর্ড শেষবারের মতো হ্যারির সাথে হাত মেলালেন। এরপর হ্যাগ্রিড তাকে বাড়ির ভেতর দিয়ে পথ দেখিয়ে বাইরে একটা ছোট চারপাশ ঘেরা আঙিনায় নিয়ে গেল, যেখানে একটা ময়লা ঝুড়ি আর গোটা কয়েক আগাছা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাগ্রিড হ্যারির দিকে তাকিয়ে হাসল। তোমাকে তো বলেইছিলাম যে তুমি একজন বিখ্যাত মানুষ। এমনকি প্রফেসর কুইরেলও তোমার সাথে দেখা করতে গিয়ে থরথর করে কাঁপছিলেন। অবশ্য সত্যি বলতে কি, তিনি এমনিতেই সবসময় কাঁপতে থাকেন। উনি কি সবসময়ই এমন ঘাবড়ে থাকেন? হ্যাঁ, বেচারা। কি অসাধারণ এক মেধা। পড়াশোনা করার সময় তো দিব্যি ছিলেন, কিন্তু তারপর সরাসরি কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য 1 বছরের ছুটি নিলেন। লোকে বলে ব্ল্যাক ফরেস্টে নাকি তিনি ভ্যাম্পায়ারদের দেখা পেয়েছিলেন, আর এক উইচের পাল্লায় পড়ে তো এক বিশ্রী ঝামেলায় জড়িয়ে গেছিলেন। সেই ঘটনার পর থেকেই আর কখনো আগের মতো নেই। ছাত্রদের ভয় পান, নিজের পড়াশোনার বিষয়টাকেই ভয় পান। আচ্ছা, আমার ছাতাটা কোথায় গেল? ভ্যাম্পায়ার? উইচ? হ্যারির মাথাটা যেন বনবন করে ঘুরছিল।
এদিকে হ্যাগ্রিড তখন ময়লা ঝুড়ির ঠিক ওপরের দেওয়ালে গাঁথা ইটগুলো গুনছিল। ওপরের দিকে 3টে, পাশের দিকে 2টো। সে বিড়বিড় করে বলল, ঠিক আছে হ্যারি, একটু সরে দাঁড়াও। সে তার ছাতার ডগা দিয়ে দেওয়ালে 3বার টোকা দিল। সে যে ইটটাতে স্পর্শ করেছিল সেটা কেঁপে উঠল, যেন নড়ে চড়ে উঠল। ঠিক মাঝখানে একটা ছোট্ট গর্ত দেখা দিল। সেটা ক্রমশ বড় থেকে আরও বড় হতে লাগলো। এক মুহূর্ত পরেই তারা এমন একটা খিলান পথের মুখোমুখি হলো, যা এমনকি হ্যাগ্রিডের মতো বিশালদেহী মানুষের প্রবেশের জন্য যথেষ্ট বড়। সেই খিলান পথটা গিয়ে মিশেছে পাথর বাঁধানো এক রাস্তায়, যা এঁকে বেঁকে দৃষ্টিসীমানার আড়ালে চলে গেছে। ডাইগন অ্যালিতে স্বাগত হ্যারি, হ্যাগ্রিড বলল। হ্যারিকে বিস্ময়ে অভিভূত দেখে সে হাসল। তারা খিলান পথটা পেরিয়ে ভেতরে প্রবেশ করল। হ্যারি দ্রুত নিজের কাঁধের উপর দিয়ে পেছনে ফিরে তাকালো এবং দেখল সেই খিলান পথটা মুহূর্তের মধ্যেই সংকুচিত হয়ে পুনরায় একটা ফাঁকা দেওয়ালে পরিণত হয়েছে। সামনের দোকানের বাইরে স্তূপ করে রাখা এক গাদা কড়াইয়ের উপর সূর্যের আলো পড়ে ঝলমল করছিল। ওপরে ঝোলানো একটা সাইনবোর্ডে লেখা ছিল, সব মাপের কড়াই, তামা, পিতল, পিউটার, রূপো, অটোমেটিক নাড়ুনিযুক্ত, ফোল্ড করা যায় ইত্যাদি। হ্যাঁ, তোমার একটা কড়াইয়ের দরকার হবে, হ্যাগ্রিড বলল। তবে তার আগে আমাদের তোমার টাকাটা নিয়ে আসতে হবে। হ্যারি মনে মনে চাইল, ইস, তার যদি আরও 8খানা চোখ থাকতো। রাস্তা ধরে এগিয়ে যাওয়ার সময় সে সব দিকেই মাথা ঘোরাতে লাগলো। একই সঙ্গে সব কিছু দেখে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল সে। দোকানপাট, সেগুলোর বাইরে সাজানো জিনিসপত্র এবং কেনাকাটায় ব্যস্ত মানুষজন। একটা ওষুধের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা একটা মোটা মহিলা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নেড়ে বলছিলেন, ড্র্যাগনের লিভার, প্রতি আউন্স 16 শিকেল। এরা তো দেখছি একেবারে পাগল হয়ে গেছে। একটা অন্ধকার দোকান থেকে নিচু এবং মৃদু এক ধরনের প্যাঁচার ডাক ভেসে এলো। ওপরের সাইনবোর্ডে লেখা, আই লাভস আউল এম্পোরিয়াম, টনি, ক্রিচ, বার্ন, ব্রাউন এবং স্নোই। হ্যারির সমবয়সী বেশ কয়েকজন ছেলে একটা জানলার কাঁচের সাথে তাদের নাক চেপে দাঁড়িয়েছিল। সেই জানলাটার ওপারে সাজানো ছিল ঝাড়ুগুলো। হ্যারি তাদের একজনকে বলতে শুনল, দেখো, নতুন নিম্বাস 2000, এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী ঝাড়ু। কাছেই আশেপাশে ছিল গাউন, দূরবীন ও বিচিত্র সব রূপালী যন্ত্রপাতির দোকান, যা হ্যারি আগে কখনো দেখেনি। জানলার তাকে তাকে স্তূপ করে রাখা ছিল বাদুড়ের স্প্লিন ও বাইন মাছের চোখের জার, মন্ত্রের বইয়ে নরবরের স্তূপ, পালকের কলম ও পার্চমেন্ট কাগজের রোল, জাদু তরলের শিশি, চাঁদের গোলক। ওই দেখো গ্রিঙ্গটস হ্যারি, হ্যাগ্রিড বলে উঠল। তারা তুষারশুভ্র এক ভবনের সামনে এসে পৌঁছালো, যা আশেপাশের অন্যান্য ছোটোখাটো দোকানগুলোর চেয়ে অনেক উঁচুতে মাথা তুলে দাঁড়িয়েছিল। সেই ভবনের চকচকে ব্রোঞ্জের দরজার পাশে লাল ও সোনালি রঙের পোশাক পরে একজন দাঁড়িয়েছিল। তারা যখন সাদা পাথরের সিঁড়ি বেয়ে একজনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হ্যাগ্রিড নিচু গলায় বলল, ওটা একটা গবলিন। গবলিনটা হ্যারির চেয়ে উচ্চতায় বেশ খানিকটা খাটো ছিল। শ্যামলা ও বুদ্ধিদীপ্ত মুখ, ছিল একটা সূচালো দাড়ি। হ্যারি লক্ষ্য করল অত্যন্ত লম্বা লম্বা আঙ্গুল ও পা। তারা যখন ভেতরে প্রবেশ করল, তখন সে মাথা নুইয়ে তাদের অভিবাদন জানালো। এখন তারা দ্বিতীয় একজোড়া দরজার মুখোমুখি দাঁড়ালো। এবার দরজাগুলো ছিল রূপোর তৈরি, যার ওপর খোদাই করা ছিল কিছু কথা। প্রবেশ করো হে আগন্তুক, তবে সাবধান, লোভের পাপের পরিণাম কী সে বিষয়ে রেখো খেয়াল। যারা কেবল গ্রহণ করে কিন্তু উপার্জনের ধার ধারে না, সময়ে ফেরে তাদেরই দিতে হয় চরম মূল্য। তাই যদি তুমি আমাদের এই মেঝের নিচে এমন কোনো রত্ন খোঁজো যা কখনোই তোমার ছিল না, তবে শোনো হে প্রবঞ্চক, তোমাকে সতর্ক করা হলো। সেখানে রত্নের চেয়েও ভয়াবহ কিছু খুঁজে পাওয়ার ব্যাপারে সাবধান থেকো। যেমনটা আগেই বলেছি, ওটা লুট করার চেষ্টা করাটা হবে নিছক পাগলামি, বলল হ্যাগ্রিড। একজোড়া গবলিন মাথা নুইয়ে তাদের রূপোর দরজার ভেতর দিয়ে নিয়ে গেল। তারা এসে পৌঁছালো এক বিশাল মার্বেল পাথরের তৈরি হলে। সেখানে একটা দীর্ঘ কাউন্টারের পেছনে উঁচু টুলগুলোতে বসেছিল আরও প্রায় 100 গবলিন। তারা বড় বড় খাতায় কি যেন লিখছিল, পিতলের দাঁড়িপাল্লায় মুদ্রা ওজন করছিল এবং চশমা সাহায্যে রত্ন পাথর পরীক্ষা করছিল। হলটা থেকে বেরিয়ে যাওয়ার সময় এত বেশি দরজা ছিল যে তা গুণে শেষ করা যাবে না।
আর সেই দরজাগুলো দিয়ে লোকজনকে ভেতরে ঢোকানো ও বাইরে বের করার কাজে ব্যস্ত ছিল আরও অসংখ্য গবলিন। হ্যাগ্রিড ও হ্যারি কাউন্টারের দিকে এগিয়ে গেল। সুপ্রভাত, একজন খালি বসে থাকা গবলিনকে বলল হ্যাগ্রিড। আমরা এসেছি মিস্টার হ্যারি পটারের ভল্ট থেকে কিছু টাকা তুলতে। আপনার কাছে চাবি আছে স্যার? এখানেই কোথাও থাকার কথা, বলল হ্যাগ্রিড। এই বলে সে তার পকেটের সব জিনিস কাউন্টারের ওপর ঢালতে শুরু করলো। আর তাতে গবলিনটার হিসাবের খাতার ওপর ছড়িয়ে পড়ল এক মুঠো ছত্রাক ধরা কুকুরের বিস্কিট। গবলিনটা নাক কুঁচকালো। হ্যারি দেখল তাদের ডান দিকে থাকা অন্য একটা গবলিন এক গাদা রুবি ওজন করছে। সেগুলো দেখতে ঠিক যেন জ্বলন্ত কয়লার মতো। পেয়ে গেছি, অবশেষে বলে উঠল হ্যাগ্রিড। হাতে তুলে ধরল একটা ছোট্ট সোনালি চাবি। গবলিনটা চাবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, সব ঠিক আছে মনে হচ্ছে। আর আমার কাছে প্রফেসর ডাম্বলডোরের একটা চিঠিও আছে, বুক ফুলিয়ে বেশ গুরুত্বের সাথে বলল হ্যাগ্রিড। চিঠিটা 713 নম্বর ভল্টে রাখা, সেই তুমি তো জানো কি জিনিসটা নিয়ে। গবলিন চিঠিটা মনোযোগ দিয়ে পড়ল। চিঠিটা হ্যাগ্রিডের হাতে ফিরিয়ে দিয়ে তিনি বললেন, আমি কাউকে ব্যবস্থা করে দিচ্ছি যে তোমাদের ওই দুটো ভল্টেই নিয়ে যাবে। গ্রিপহুক? গ্রিপহুক ছিল আরও একজন গবলিন। হ্যাগ্রিড তার পকেটের ভেতর কুকুরের বিস্কুটগুলো ঠাসাঠাসি করে ঢুকিয়ে নিয়ে হ্যারির সাথে গ্রিপহুকের পিছু নিল হলের এক পাশ থেকে বেরিয়ে যাওয়া দরজাগুলোর একটার দিকে। 713 নম্বর ভল্টটাই সেই তুমি তো জানো কি জিনিসটা আসলে কি? হ্যারি জানতে চাইল। সেটা তোমাকে বলতে পারবো না হ্যারি, হ্যাগ্রিড রহস্যময় ভঙ্গিতে বলল। খুবই গোপনীয় ব্যাপার, হগওয়ার্টসের নিজস্ব ব্যাপার। ডাম্বলডোর আমার ওপর ভরসা রেখেছেন। তোমাকে ওটা বলে দিলে আমার চাকরিটাই চলে যেতে পারে। গ্রিপহুক তাদের জন্য দরজাটা খোলা রাখল। হ্যারি যেখানে আরও বেশি মার্বেল পাথরের উপস্থিতি আশা করেছিল সে বেশ অবাকই হলো। তারা একটা সরু পাথরের করিডোরে দাঁড়িয়েছিল, যা জ্বলন্ত মশালগুলোর আলোয় আলোকিত হয়ে আছে। করিডোরটা খাড়াভাবে নিচের দিকে ঢালু হয়ে নেমে গেছে এবং এর মেঝেতে ছোট ছোট রেল লাইন পাতা রয়েছে। গ্রিপহুক একটা শীষ দিল। অমনি রেল লাইন ধরে একটা ছোট গাড়ি তীব্র গতিতে তাদের দিকে ছুটে এলো। তারা গাড়িটাতে উঠে বসল। হ্যাগ্রিডের জন্য কাজটা একটু কষ্টসাধ্যই হলো এবং তারপর তারা যাত্রা শুরু করলো। শুরুতে তারা কেবল আঁকাবাঁকা পথঘাটের এক গোলকধাঁধায় ভেতর দিয়ে তীব্র গতিতে ছুটে চলল। হ্যারি মনে রাখার চেষ্টা করছিল। বাঁয়ে ডানে, ডানে বাঁয়ে, মাঝখানে মোড়, ডানে বাঁয়ে, কিন্তু এটা ছিল অসম্ভব। খটখটে গাড়িটা যেন নিজের পথ নিজেই চিনত, কারণ গ্রিপহুক সেটাকে নিয়ন্ত্রণ করছিল না। ঠান্ডা বাতাস তীব্র বেগে পাশ দিয়ে যাওয়ার সময় হ্যারির চোখে জ্বালা করছিল। তবুও সে চোখ দুটো পুরোপুরি খোলা রাখল। একবার তো মনে হলো কোনো এক সুড়ঙ্গের শেষ প্রান্তে যেন আগুনের ঝলকানি দেখা গেল। ওটা কোনো ড্রাগন কিনা দেখতে সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা আরও গভীরে তলিয়ে গেল এবং একটা ভূগর্ভস্থ হ্রদ অতিক্রম করল, যেখানে ছাদ থেকে বিশাল বিশাল স্ট্যালাকটাইট এবং মেঝে থেকে স্ট্যালাগমাইট উপরের দিকে উঠে গিয়েছিল। গাড়ির তীব্র শব্দের মাঝখান দিয়ে হ্যারি হ্যাগ্রিডকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, আমি কখনোই ঠিক বুঝে উঠতে পারি না স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইটের মধ্যে পার্থক্যটা আসলে কি। স্ট্যালাগমাইট শব্দটার ভেতরে একটা এম অক্ষর আছে, হ্যাগ্রিড উত্তর দিল। আর এখন আমাকে কোনো প্রশ্ন করো না তো, আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে। তাকে সত্যিই খুব অসুস্থ দেখাচ্ছিল। অবশেষে যখন করিডোরের দেওয়ালের একটা ছোট্ট দরজার পাশে এসে গাড়িটা থামল, তখন হ্যাগ্রিড নিচে নামল এবং নিজের হাঁটু কাঁপা থামাতে তাকে দেওয়ালের ওপর ভর দিয়ে দাঁড়াতে হলো। গ্রিপহুক দরজাটার তালা খুলে দিল। ভেতর থেকে রাশি রাশি সবুজ ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এলো। ধোঁয়া সরে গিয়ে যখন চারপাশ পরিষ্কার হলো, তখন হ্যারি বিস্ময়ে হাঁ হয়ে রইল। ভেতরে ছিল সোনার উপর মুদ্রার স্তূপ আর ছোট ছোট ব্রোঞ্জের নাটসের বিশাল সম্ভার। এ সবই তোমার, হ্যাগ্রিড হাসি মুখে বলল। সবই হ্যারির। এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার। ডার্সলিরা নিশ্চয়ই এ ব্যাপারে কিছুই জানতো না। জানলে চোখের পলক ফেলার আগেই তারা হ্যারির কাছ থেকে সব হাতিয়ে নিত। হ্যারিকে লালন পালন করতে গিয়ে তাদের কত খরচ হয়, তারা কতবারই না তাকে খোঁটা দিয়েছে। অথচ এতকাল ধরে লন্ডনের মাটির গভীরে লুকিয়েছিল তার নিজেরই এক বিশাল ধনসম্ভার। হ্যাগ্রিড হ্যারিকে সেগুলোর কিছুটা ব্যাগে ভরে নিতে সাহায্য করল। ওই সোনালি মুদ্রাগুলো হলো গ্যালিয়ান, সে বুঝিয়ে বলল।
17টা রূপোর সিকেলে 1 গ্যালিয়ন আর 29টা নাটসে 1 সিকেল। হিসেবটা বেশ সহজ। ঠিক আছে, এটা দিয়ে তোমার স্কুলের কয়েকটা বছর দিব্যি চলে যাবে। বাকিটা আমরা তোমার জন্য নিরাপদে রেখে দেব। সে গ্রিফুকের দিকে ফিরল। দয়া করে এবার 713 নম্বর ভল্টে চলুন। আর আমরা কি একটু ধীরে যেতে পারি? গতি একটাই, গ্রিফুক বলল। তারা এখন আরও গভীরে প্রবেশ করছিল এবং তাদের গতি ক্রমশ বাড়ছিল। আঁকাবাঁকা ও সরু বাঁকগুলো তীব্র গতিতে অতিক্রম করার সময় বাতাস ক্রমশ শীতল থেকে শীতলতর হয়ে উঠছিল। তারা ঝনঝন শব্দ তুলে একটা ভূগর্ভস্থ গিরিখাত পার হলো। হ্যারি একপাশে ঝুঁকে নিচে সেই অন্ধকার তলদেশে কি আছে দেখার চেষ্টা করলো, কিন্তু হ্যাগ্রিড একটা গড়গড় শব্দ করে তার ঘাড়ের পেছন দিকটা ধরে সজোরে টেনে পিছনে সরিয়ে আনলো। 713 নম্বর ভল্টটায় কোনো তালা বা চাবি ঢোকানোর ছিদ্র ছিল না। পিছিয়ে দাঁড়াও, বেশ গাম্ভীর্যের সাথে বলল গ্রিফুক। সে তার লম্বা আঙুলগুলোর একটা দিয়ে দরজাটা আলতো করে স্পর্শ করলো, আর অমনি দরজাটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। গ্রিংগটসের কোনো গবলিন ছাড়া অন্য কেউ যদি এমনটা করার চেষ্টা করত, তবে সজোরে তাদের দরজার ভেতরে টেনে নিত এবং সেখানেই আটকা পড়ে থাকত, বলল গ্রিফুক। ভেতরে কেউ আছে কিনা তা আপনারা কত ঘন ঘন পরীক্ষা করে দেখেন? হ্যারি জানতে চাইল। প্রতি 10 বছরে একবার, বেশ কুটিল এক হাসি দিয়ে বলল গ্রিফুক। হ্যারি নিশ্চিত ছিল যে এই সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা ভল্টটার ভেতরে নিশ্চয়ই অত্যন্ত অসাধারণ কিছু রয়েছে। তাই সে প্রবল আগ্রহ নিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল, অন্ততপক্ষে কিছু চোখ ধাঁধানো রত্ন দেখার প্রত্যাশায়। কিন্তু প্রথমে তার মনে হলো ভল্টটা বুঝি একদমই খালি। তারপর সে মেঝেতে পড়ে থাকা বাদামি কাগজে মোড়ানো একটা ছোট্ট ময়লাটে প্যাকেট দেখতে পেল। হ্যাগ্রিড সেটা তুলে নিয়ে তার কোটের ভেতরের পকেটে সযত্নে লুকিয়ে রাখল। হ্যারির প্রবল ইচ্ছা হচ্ছিল জানতে যে ওটা আসলে কি, কিন্তু সে ভালো করেই জানত যে এ ব্যাপারে প্রশ্ন না করাই বুদ্ধিমানের কাজ হবে। চলো, আবার ওই জঘন্য গাড়িতে গিয়ে ওঠো, আর ফেরার পথে আমার সাথে কোনো কথা বলো না। আমার মুখ বন্ধ রাখাই এখন সবচেয়ে ভালো হবে, হ্যাগ্রিড বলল। ফের ঝটিকা সফর শেষ করার পর তারা গ্রিংগটসের বাইরে এসে সূর্যের আলোয় চোখ পিটপিট করতে লাগলো। হাতে এখন ব্যাগ ভর্তি টাকা। হ্যারি বুঝে উঠতে পারছিল না সবার আগে সে কোথায় ছুটবে। 1 পাউন্ডে ঠিক কতগুলো গ্যালিয়ন হয় তা না জানলেও হ্যারি এটুকু বুঝতে পারছিল যে তার সারা জীবনে সে যত টাকা দেখেছে, এখন তার হাতে রয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা। এমনকি ডাডলির কাছেও কখনো এত টাকা ছিল না। তাহলে বরং তোমার জামা কাপড়গুলোই আগে কিনে নেওয়া যাক, ম্যাডাম মালকিনের রোবস ফর অল অকেশন দোকানের দিকে মাথা নেড়ে বলল হ্যাগ্রিড। শোনো হ্যারি, আমি যদি একটু লিকি কলরনে গিয়ে চটজলদি কিছু খেয়ে শরীরটা চাঙ্গা করে আসি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? ওই গ্রিংগটসের গাড়িগুলো আমার একদমই ভালো লাগে না। তাকে তখনও কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। তাই হ্যারি কিছুটা টেনশন নিয়েও একা একা ম্যাডাম ম্যালকিনের দোকানে প্রবেশ করল। ম্যাডাম ম্যালকিন ছিলেন বেঁটেখাটো গড়নের সদা হাস্যময়ী এক জাদুকরী, যিনি একটা আপাদমস্তক হালকা বেগুনি রঙের পোশাক পরেছিলেন। হ্যারি যখন কথা বলতে শুরু করলো তখন তিনি বললেন, তুমি হগওয়ার্টসে যাচ্ছ তাই না? আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। আসলে ওই দিকে আর একটা তরুণ তার পোশাক ঠিক করে নিচ্ছে। দোকানের পেছনের দিকে ফ্যাকাশে ও ছুচালো মুখের একটা ছেলে ছোট একটা টুলের ওপর দাঁড়িয়েছিল, আর আরেকজন জাদুকর তার লম্বা কালো গাউনটা পিন দিয়ে গুছিয়ে দিচ্ছিল। ম্যাডাম ম্যালকিন হ্যারিকে সেই ছেলেটার ঠিক পাশেই একটা টুলের ওপর দাঁড় করালেন, তার মাথার ওপর দিয়ে লম্বা গাউন পরিয়ে দিলেন এবং সেটার সঠিক মাপ ঠিক করার জন্য পিন লাগাতে শুরু করলেন। হ্যালো, ছেলেটা বলল। তুমিও কি হগওয়ার্টসে যাচ্ছ? হ্যাঁ, হ্যারি উত্তর দিল। ছেলেটা বলল, আমার বাবা পাশের দোকানে আমার জন্য বই কিনছে, আর মা রাস্তার একটু ওপরে জাদুর ছড়ি দেখছে। এরপর আমি ওদের টেনে নিয়ে যাব রেসের ঝাড়ু দেখতে। আমি তো বুঝতেই পারি না কেন প্রথম বর্ষের ছাত্ররা নিজেদের একটা করে ঝাড়ু রাখতে পারবে না। আমার মনে হয় আমি বাবাকে চাপ দিয়ে একটা আদায় করেই নেব, তারপর কোনোভাবে লুকিয়ে সেটাকে ঠিক ভেতরে নিয়ে যাব। তার কণ্ঠস্বরে ছিল একঘেয়েমি। হ্যারির আচমকা ডাডলির কথা খুব মনে পড়ে গেল। তোমার কি নিজের কোনো ঝাড়ু আছে? ছেলেটা কথা বলে চলল। হ্যারি না বলল। তুমি কি কুইডিচ খেলেছ? না, হ্যারি আবারও বলল, আর মনে মনে ভাবল কুইডিচ জিনিসটা আবার কি। বাবা বলে আমাকে যদি আমার হাউসের হয়ে খেলার জন্য বেছে না নেওয়া হয় তবে সেটা অপরাধ হবে,
আর সত্যি বলতে কি, আমারও তাই মনে হয়। তুমি কি এখনও জানো তুমি কোন হাউসে পড়বে? না, বলল হ্যারি। প্রতি মুহূর্তে নিজেকে আরও বেশি বোকা মনে হচ্ছিল তার। আসলে সেখানে পৌঁছাবার আগে তো কেউ নিশ্চিতভাবে জানতে পারে না, তাই না? তবে আমি জানি আমি স্লিদারিনেই যাব। আমার পরিবারের সবাই ওখানে গেছে। হাফেলপাফে পড়তে হলে তো আমি স্কুলই ছেড়ে দেবো। বলল হ্যারি। মনে মনে ভাবছিল, ইস, যদি আরেকটু ভালো কিছু বলতে পারতো। এই শোনো, ওই লোকটাকে একবার দেখো তো, হঠাৎ বলে উঠল ছেলেটা। সামনের দরজার দিকে মাথা নেড়ে ইশারা করল সে। সেখানে দাঁড়িয়ে ছিল হ্যাগ্রিড। হ্যারির দিকে তাকিয়ে চওড়া হাসি হাসছিল। হাতে ধরা দুটো বিশাল আইসক্রিমের দিকে ইশারা করে সে বোঝাতে চাইল সে ভিতরে ঢুকতে পারবে না। হ্যারি বলল, ও হ্যাগ্রিড, হগওয়ার্টসে কাজ করে। ছেলেটা যা জানে না এমন কিছু সে নিজে জানে জেনে তার বেশ ভালোই লাগলো। ছেলেটা বলল, ও, আমি ওর কথা শুনেছি। ও তো ওখানকার চাকর। হ্যারি বলল, না, ও গেম কিপার। প্রতি মুহূর্তে ছেলেটাকে যেন তার আরও খারাপ লাগছিল। আরে না, আমি শুনেছি ও নাকি একটা অসভ্য প্রকৃতির লোক। স্কুলের মাঠেই একটা কুঁড়ে ঘরে থাকে। মাঝে মাঝে মদ খেয়ে মাতাল হয়ে যায়, জাদু দেখানোর চেষ্টা করে, আর শেষমেশ নিজের বিছানাতেই আগুন লাগিয়ে বসে। আমার মতে ও দারুণ একজন মানুষ। হ্যারি ঠান্ডা গলায় বলল। তাই নাকি? ছেলেটা সামান্য তাচ্ছিল্যের সুরে বলল। ও তোমার সাথে কেন? তোমার মা বাবা কোথায়? নেই, মারা গেছে, হ্যারি সংক্ষেপে উত্তর দিল। এই ছেলেটার সাথে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো ইচ্ছাই তার ছিল না। ও, দুঃখিত, ছেলেটা বলল, যদিও তার কণ্ঠস্বরে দুঃখের লেশ মাত্র ছিল না। তবে ওরা তো আমাদেরই মতো ছিলেন, তাই না? হ্যাঁ, ওরা দুজনেই জাদুকর ছিল। আমার তো মনে হয় না ওদের এখানে অন্য ধরনের লোকদের ঢুকতে দেওয়া উচিত। তুমি কি বলো? ওরা আসলে আমাদের মতো নয়। আমাদের কোনো রীতিনীতি জেনে ওরা বড় হয়নি। ওদের মধ্যে কেউ কেউ তো চিঠি পাওয়ার আগে হগওয়ার্টসের নামই শোনেনি। একবার ভেবে দেখো তো। আমার মনে হয় এই জাদুর জগৎটা কেবল পুরনো জাদুকরদের পরিবারগুলোর মধ্যেই থাকা উচিত। আচ্ছা, তোমার পদবিটা কি? কিন্তু হ্যারি উত্তর দেওয়ার আগেই ম্যাডাম ম্যালকিন বলে উঠলেন, তোমার কাজ শেষ হয়ে গেছে। আর হ্যারিও ছেলেটার সাথে কথা বলা থামানোর একটা অজুহাত পেয়ে গেল। তাড়াতাড়ি করে সে টুলের ওপর থেকে নিচে নেমে এলো। ছেলেটা বলল, বেশ, আমার মনে হয় হগওয়ার্টসে তোমার সাথে দেখা হবে। হ্যাগ্রিড হ্যারিকে যেই আইসক্রিমটা কিনে দিয়েছিল সেটা খাওয়ার সময় হ্যারি বেশ চুপচাপই ছিল। কী ব্যাপার? হ্যাগ্রিড জানতে চাইল। কিছু না, হ্যারি মিথ্যে বলল। তারা পার্চমেন্ট আর কুইল কেনার জন্য থামল। লেখার সময় যে কালির রং বদলে যায় এমন এক বোতল কালি খুঁজে পেয়ে হ্যারির মনটা কিছুটা ভরে উঠল। দোকান থেকে বেরিয়ে আসার পর সে বলল, হ্যাগ্রিড, কুইডিচ কি? আরে ধুর হ্যারি, আমি তো বারবার ভুলেই যাই যে তুমি আসলে কতটা কম জানো। ভাবা যায় তুমি কুইডিচ সম্পর্কেই জানো না। সে হ্যাগ্রিডকে ম্যাডাম ম্যালকিনের দোকানে দেখা সেই ফ্যাকাশে চেহারার ছেলেটার কথা খুলে বলল। আর সে তো বলেই উঠল যে মাগল পরিবার থেকে আসা মানুষদের নাকি এখানে ঢুকতে দেওয়াই উচিত না। তুমি তো আর মাগল পরিবারের কেউ নও। সে যদি জানতো যে তুমি আসলে কে, তার বাবা মা যদি জাদুকর হয়ে থাকেন, তবে সে তোমার নাম শুনে শুনেই বড় হয়েছে। লিকি কলরনে সবাই তোমাকে দেখে কেমন প্রতিক্রিয়া দিয়েছিল তা তো তুমি নিজের চোখেই দেখেছ। যাকগে, ও এসবের কি বোঝে শুনি? আমার দেখা সেরা জাদুকরদের অনেকেই তো এমন ছিলেন, যাদের মাগল পূর্বপুরুষদের মধ্যে একমাত্র তাদের শরীরেই জাদুর অস্তিত্ব ছিল। তোমার মায়ের কথাই ধরো না, তার বোন কেমন ছিল তা তো তুমি জানোই। তাহলে কুইডিচ জিনিসটা আসলে কি? এটা আমাদের খেলা, জাদুকরদের খেলা। এটা অনেকটা মাগলদের দুনিয়ার ফুটবলের মতো। সবাই কুইডিচের খোঁজ খবর রাখে। এটা খেলা হয় হাওয়ায়, ঝাড়ুর ওপর চড়ে, আর এতে 4টে বল থাকে। এর নিয়মকানুনগুলো বুঝিয়ে বলাটা একটু কঠিন। আর স্লিদারিন কি? আর হাফেলপাফ? স্কুলের হাউস। মোট 4টে হাউস আছে। সবাই বলে হাফেলপাফের স্টুডেন্টগুলো ক্যাবলা, কিন্তু আমি জানি আমি হাফেলপাফেই পড়ব, বিষণ্ণ সুরে বলল হ্যারি। স্লিদারিনের চেয়ে হাফেলপাফই ভালো, গম্ভীর গলায় বলল হ্যাগ্রিড। যেসব জাদুকররা বিপথে গেছে তারা সবাই স্লিদারিনের ছিল। যার নাম নেওয়া বারণ সেও তাদেরই একজন। বল, সরি, যার নাম নেওয়া বারণ সেও কি হগওয়ার্টসেই পড়তো?
সে বহু বহু বছর আগের কথা হ্যারি, হ্যাগ্রিড বলল। হ্যারির স্কুলের বইগুলো ফ্লাওরিস অ্যান্ড ব্লটস নামের একটা দোকান থেকে কেনা হলো, যে দোকানের তাকগুলো ছাদ পর্যন্ত ঠাসা ছিল নানা রকম বইয়ে। সেখানে ছিল রাস্তায় পাথরের মতো বিশাল আকারের চামড়ায় বাঁধাই করা বই, ডাকটিকিটের সমান ছোট রেশমি মলাটের বই, অদ্ভুত সব চিহ্নে ভরা বই, এবং এমন কিছু বই যার ভেতরে আসলে কিছুই লেখা ছিল না। এমনকি ডাডলি, যে কিনা জীবনের কখনো কোনো বই পড়ত না, সেও যদি এই বইগুলোর কয়েকটা নাগালে পেত তবে আনন্দে আত্মহারা হয়ে যেত। হ্যারিকে তো একরকম জোর করেই অধ্যাপক ভিন্ডিকটাস ভিরিডিয়ানের লেখা কার্সেস অ্যান্ড কাউন্টার কার্সেস বইটা থেকে সরিয়ে আনতে হলো, যার ওপরে লেখা ছিল বন্ধুদের সম্মোহিত করুন, শত্রুদের বিভ্রান্ত করুন, চুল ঝরানো, পা থলথলে করে দেওয়া, জিভ আটকে দেওয়া এবং আরও অনেক কিছুর মতো সবচাইতে নতুন প্রতিশোধের উপায়সমূহ। আমি আসলে খুঁজে দেখার চেষ্টা করছিলাম যে ডাডলিকে কিভাবে অভিশাপ দেওয়া যায়। হ্যাগ্রিড বলল, আমি বলছি না যে সেটা খুব একটা খারাপ হবে, তবে মাগল জগতে অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া তোমার জাদুর ব্যবহার করা চলবে না, এটা নিষিদ্ধ হ্যারি। তাছাড়াও ওই অভিশাপগুলোর কোনোটাই তুমি এখন প্রয়োগ করতে পারবে না। ওই পর্যায়ে পৌঁছাতে তোমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে। হ্যাগ্রিড হ্যারিকে সোনার কড়াই কিনতে না দিয়ে বরং ওষুধের উপাদান ওজন করার জন্য একটা সুন্দর দাঁড়িপাল্লা আর একটা ফোল্ড করা যায় এমন টেলিস্কোপ কিনে দিল। তারপর তারা গেল একটা ওষুধের দোকানে। সেখানে পচা ডিম এবং পচা বাঁধাকপি মিশ্রিত ভয়াবহ গন্ধে চারিদিক ছেয়েছিল। মেঝেতে পিচ্ছিল কোনো জিনিসের পিপে রাখা ছিল। দেওয়াল জুড়ে সারি সারি ভেষজ শুকনো শিকড় আর উজ্জ্বল গুঁড়োর বয়াম। ছাদ থেকে ঝুলছিল পালকের বান্ডিল, বিষ দাঁত আর হিংস্র নখ। হ্যাগ্রিড যখন কাউন্টারের লোকটাকে হ্যারির জন্য কিছু ওষুধের জিনিসপত্র দিতে বলছিল, তখন হ্যারি 21 গ্যালিয়ান দামের রূপোর ইউনিকর্নের শিং এবং 5টা নাটে 1 স্কুপ পাওয়া যায় এমন ক্ষুদ্র চকচকে কালো পোকামাকড়ের চোখ নেড়েচড়ে দেখছিল। ওষুধের দোকানের বাইরে হ্যাগ্রিড হ্যারির লিস্টটা আবারও দেখে নিল। বাকি রইল শুধু তোমার জাদুর কাঠিটা। ও হ্যাঁ, আর তোমাকে জন্মদিনের উপহারটাও তো এখনো দেওয়া হয়নি। হ্যারি অনুভব করল লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। তার কোনো প্রয়োজন নেই। আমি জানি প্রয়োজন নেই, কিন্তু শোনো, আমিই তোমাকে একটা প্রাণী কিনে দেব। কোনো ব্যাঙ নয়, ব্যাঙের চল তো বহু বছর আগেই উঠে গেছে। ওটা নিয়ে ঘুরলে লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আর বিড়াল আমার একদমই পছন্দ নয়, ওগুলো দেখলে আমার হাঁচি পায়। আমি তোমাকে একটা প্যাঁচা কিনে দেবো। আজকাল সব বাচ্চারাই প্যাঁচা চায়। ওগুলো ভীষণ কাজের, তোমার চিঠিপত্র থেকে শুরু করে সব কিছুই বয়ে নিয়ে যেতে পারবে। 20 মিনিট পর ওরা ইলপস আউল এম্পোরিয়াম থেকে বেরিয়ে এলো। এই জায়গাটা ছিল অন্ধকার। চারপাশে প্যাঁচার ডানার ঝটপট শব্দ আর চারদিক রত্নের মতো জ্বলজ্বল করা চোখ। হ্যারির হাতে ছিল একটা বড় খাঁচা, যার ভেতরে ছিল এক অপরূপ সুন্দর সাদা প্যাঁচা, ডানার নিচে মাথা গুজে গভীর ঘুমে মগ্ন। হ্যারি প্রফেসর কুইরেলের মতোই তোতলিয়ে ধন্যবাদ জানাতে গেল। ছাড়ো তো, হ্যাগ্রিড কর্কশ গলায় বলল। আমার তো মনে হয় না ওই ডার্সলিদের কাছ থেকে তুমি কখনো কোনো উপহার পেয়েছো। এবার শুধু অলিভ্যান্ডার্স বাকি রইল। জাদুকাঠির জন্য অলিভ্যান্ডার্সই হলো একমাত্র ভরসা। আর তোমার জন্য তো সেরা জাদুর কাঠিটা দরকার। একটা জাদুর কাঠি। হ্যারি আসলে ঠিক এই জিনিসটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সব থেকে শেষের দোকানটা ছিল সরু এবং জরাজীর্ণ। দরজার ওপর সোনালি রঙের যে অক্ষরগুলো থেকে রং উঠে যাচ্ছিল তাতে লেখা ছিল অলিভ্যান্ডার্স, 382 খ্রিস্টপূর্বাব্দ থেকে উন্নত মানের জাদুর কাঠি নির্মাতা। ধুলোমাখা জানলার তাকে বিবর্ণ বেগুনি রঙের একটা গদির ওপর কেবল একটা জাদুর কাঠি পড়েছিল। তারা দোকানের ভেতর পা রাখতেই ভেতরের কোনো এক গভীর প্রান্ত থেকে ঝুনঝুন শব্দে একটা ঘণ্টা বেজে উঠল। জায়গাটা খুবই ছোট। একটা মাত্র সরু নড়বড়ে চেয়ার ছাড়া সেখানে আর কিছুই ছিল না। হ্যাগ্রিড সেই চেয়ারটাতেই বসে অপেক্ষা করতে লাগলো। হ্যারির মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। ভেতরটা এতই নিস্তব্ধ যেন সে কোনো অত্যন্ত কড়া লাইব্রেরিতে এসে পড়েছে। তার মনে সদ্য জেগে ওঠা অজস্র প্রশ্ন সে মনের ভেতরেই চেপে রাখল। তার বদলে ছাদ পর্যন্ত পরিপাটি করে সাজিয়ে রাখা হাজার হাজার সরু বাক্সের দিকে তাকিয়ে রইল। কোনো এক অজানা কারণে হ্যারির ঘাড়ের পেছন দিকটা শিরশির করে উঠল। এই জায়গার ধুলোবালি আর নিস্তব্ধতার প্রতিটা কণা যেন কোনো এক গোপন জাদুমন্ত্রে শিহরিত হচ্ছিল।
গুড আফটারনুন। একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। হ্যারি চমকে উঠল। হ্যাগ্রিডও চমকে উঠে বিকট মচমচ শব্দে তড়িঘড়ি নড়বড়ে চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। দোকানের আবছা অন্ধকারের মাঝে তার বড় ফ্যাকাশে চোখ দুটো চাঁদের মতো জ্বলজ্বল করছিল। হ্যালো, হ্যারি কিছুটা জড়তার সাথেই বলল। বৃদ্ধ বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেই রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমার দেখা পাবো হ্যারি পটার। কথাটা তিনি কোনো প্রশ্নের মতো করে বললেন না। তোমার চোখ দুটো ঠিক তোমার মায়ের মতোই। মনে হচ্ছে যেন এই তো গতকালই ও এখানে এসেছিল প্রথম জাদুকাঠি কিনতে। লম্বায় 10.25 ইঞ্চি, বেশ নরম, উইলো কাঠের তৈরি। মন্ত্র প্রয়োগের জন্য চমৎকার একটা জাদুকাঠি। মিস্টার অলিভ্যান্ডার হ্যারির আরও কাছে সরে এলেন। লোকটার রূপোলি রঙের চোখ জোড়া দেখে হ্যারির মনে মনে গা ছমছম করে উঠল। অন্যদিকে তোমার বাবা পছন্দ করতেন মেহগনি কাঠের দণ্ড। 11 ইঞ্চি লম্বা, নমনীয়। এতে শক্তির মাত্রা কিঞ্চিত বেশি, আর রূপান্তরের জাদুর জন্য এটা ছিল চমৎকার। আমি বললাম ঠিকই তোমার বাবা এটা পছন্দ করতেন, কিন্তু আসলে তো জাদুদণ্ডই জাদুকরকে বেছে নেয়, তাই না? মিস্টার অলিভ্যান্ডার হ্যারির এতটাই কাছে চলে এসেছিলেন যে তাদের দুজনের নাক প্রায় একে অপরের সাথে ঠেকে যাওয়ার উপক্রম হলো। হ্যারি তার সেই কুয়াশাচ্ছন্ন চোখের মণি দুটোতে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। আর ঠিক তখনই মিস্টার অলিভ্যান্ডার তার দীর্ঘ ধবধবে সাদা একটা আঙুল দিয়ে হ্যারির কপালে থাকা সেই বজ্রের মতো দেখতে ক্ষতচিহ্নটা স্পর্শ করলেন। আমি খুবই দুঃখিত। যে জাদুদণ্ড এই কাণ্ডটা ঘটিয়েছিল, আমি সেটা বিক্রি করেছিলাম, তিনি মৃদু স্বরে বললেন। 13.5 ইঞ্চি লম্বা, ইউ কাঠের তৈরি, অত্যন্ত শক্তিশালী একটা জাদুদণ্ড, খুবই শক্তিশালী। আর যদি সেটা ভুল হাতে পড়ে, উফ! আমি যদি আগে থেকে জানতাম যে ওই জাদুদণ্ডটা পৃথিবীতে কী ঘটাতে চলেছে। তিনি মাথা নাড়ালেন এবং তারপর হ্যারি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিনি হ্যাগ্রিডকে দেখতে পেলেন। রুবিয়াস, রুবিয়াস হ্যাগ্রিড, তোমাকে আবার দেখে কী যে ভালো লাগছে। ওক কাঠের তৈরি, 16 ইঞ্চি লম্বা, বেশ নমনীয় ছিল, তাই না? ঠিকই বলেছেন স্যার, হ্যাগ্রিড উত্তর দিল। চমৎকার জাদুকাঠি ছিল ওটা। তবে আমার ধারণা তুমি যখন স্কুল থেকে বহিষ্কৃত হলে তখন ওরা ওটা মাঝখান থেকে ভেঙে দিয়েছিল, তাই না? মিস্টার অলিভ্যান্ডার হঠাৎই বেশ কঠোর স্বরে জানতে চাইলেন। হ্যাঁ, ওরা সেটাই করেছিল, পা ঘষতে ঘষতে বলল হ্যাগ্রিড। তবে টুকরোগুলো আমার কাছে এখনও আছে, বেশ উৎফুল্ল স্বরে সে যোগ করল। কিন্তু তুমি তো সেগুলো ব্যবহার করো না, তীক্ষ্ণ স্বরে বললেন মিস্টার অলিভ্যান্ডার। ও না স্যার, চটজলদি উত্তর দিল হ্যাগ্রিড। হ্যারি লক্ষ্য করল কথা বলার সময় সে তার গোলাপি রঙের ছাতাটা খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল। মিস্টার অলিভ্যান্ডার বললেন, বেশ, এবার মিস্টার পটার দেখি। তিনি নিজের পকেট থেকে রূপালি দাগকাটা একটা লম্বা মাপের ফিতা বের করলেন। আপনার জাদুকাঠি ব্যবহারের হাত কোনটা? আসলে আমি সব কাজ ডান হাতেই করি, হ্যারি বলল। হাতটা বাড়িয়ে দাও, ঠিক এইভাবে। তিনি হ্যারির কাঁধ থেকে আঙুল পর্যন্ত, তারপর কবজি থেকে কনুই, কাঁধ থেকে মেঝে, হাঁটু থেকে বগল এবং সবশেষে মাথার মাপ নিলেন। মাপ নেওয়ার সময় তিনি বললেন, অলিভ্যান্ডার নির্মিত প্রতিটা জাদুর কাঠির কেন্দ্রেই থাকে কোনো না কোনো শক্তিশালী জাদুকরী উপাদানের মূল অংশ। আমরা এর জন্য ব্যবহার করি ইউনিকর্নের লোম, ফিনিক্সের লেজের পালক এবং ড্রাগনের হৃৎতন্ত্রী। অলিভ্যান্ডারের তৈরি কোনো দুটো জাদুকাঠি কখনোই হুবহু এক হয় না। ঠিক যেমন কোনো দুটো ইউনিকর্ন, ড্রাগন কিংবা ফিনিক্সও পুরোপুরি একরকম হয় না। আর অবশ্যই অন্য কোনো জাদুকরের কাঠি দিয়ে তুমি কখনোই এত চমৎকার ফলাফল পাবে না। হ্যারি হঠাৎই বুঝতে পারল যে ফিতেটা যা তার নাকের ছিদ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব মাপছিল তা আসলে নিজে থেকেই এই কাজটা করছিল। মিস্টার অলিভ্যান্ডার তাকগুলোর এদিক ওদিক দ্রুত পায়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তাক থেকে বাক্স নামাচ্ছিলেন। আর লাগবে না, তিনি বললেন, আর অমনি ফিতেটা দলা পাকিয়ে মেঝের মধ্যে লুটিয়ে পড়ল। বেশ তো মিস্টার পটার, এবার এটা একবার পরখ করে দেখো তো। বীজ কাঠ আর ড্রাগনের হৃদযন্ত্র দিয়ে তৈরি, লম্বায় 9 ইঞ্চি, বেশ নরম। আপনি শুধু এটা হাতে নিন আর একবার নাড়ুন।
হ্যারির নিজেকে কিছুটা বোকা বোকা মনে হলেও জাদুর কাঠিটা হাতে নিল এবং সেটা নিয়ে সামান্য নাড়াচাড়া করল। কিন্তু মিস্টার অলিভ্যান্ডার প্রায় সাথে সাথেই তার হাত থেকে কাঠিটা ছোঁ মেরে কেড়ে নিলেন। মেপল কাঠ আর ফিনিক্সের পালক, 7 ইঞ্চি, বেশ নমনীয়। এটা একবার চেষ্টা করে দেখো। হ্যারি চেষ্টা করলো, কিন্তু সে জাদুর কাঠিটা সবেমাত্র তুলেছিল অমনি মিস্টার অলিভ্যান্ডার সেটাও হাত থেকে ছিনিয়ে নিলেন। না না, এই নাও, আবলুস কাঠ আর ইউনিকর্নের লোম, 8.5 ইঞ্চি, বেশ স্থিতিশীল। এগিয়ে যাও, এগিয়ে যাও, চালিয়ে দেখো। হ্যারি চেষ্টা করলো, আবার চেষ্টা করলো, বারবার চেষ্টা করেই গেল। মিস্টার অলিভ্যান্ডার যে ঠিক কিসের অপেক্ষায় আছেন তা সে বিন্দুমাত্র বুঝতে পারছিল না। সরু পায়ার চেয়ারটার উপর পরীক্ষা করা জাদুকাঠিগুলোর স্তূপ ক্রমশই উঁচু থেকে আরও উঁচু হয়ে উঠছিল, কিন্তু মিস্টার অলিভ্যান্ডার তাক থেকে যত বেশি কাঠি নামিয়ে আনছিল তাকে ততই বেশি অধিকতর প্রফুল্ল দেখাচ্ছিল। বেশ কঠিন খদ্দের, তাই না? চিন্তার কিছু নেই, এখানেই কোথাও আমরা তোমার জন্য একদম মানানসই কাঠিটা খুঁজে পাব। আমি ভাবছি, হ্যাঁ, কেন নয়, অসাধারণ এক মিশ্রণ। হলি কাঠ আর ফিনিক্সের পালক, 11 ইঞ্চি লম্বা, বেশ নমনীয়। হ্যারি কাঠিটা তুলে নিল। মুহূর্তের মধ্যেই তার আঙুলগুলোতে এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। সে কাঠিটা মাথার উপর তুলে ধরল এবং ধুলোমাখা বাতাসের বুক চিরে সশব্দে নিচে নামিয়ে আনল। অমনি আতশবাজির মতো কাঠির ডগা থেকে লাল ও সোনালি রঙের স্ফুলিঙ্গ ছিটকে বেরিয়ে এলো, যা দেওয়াল জুড়ে আলোর ঢেউ তুলে দিল। হ্যাগ্রিড উল্লাসে ফেটে পড়ে হাততালি দিল, আর মিস্টার অলিভ্যান্ডার চেঁচিয়ে উঠলেন, ওহ সাবাস, সত্যি তো, ওহ চমৎকার, বা বা বা, কি অদ্ভুত, কি ভীষণ অদ্ভুত। তিনি হ্যারির জাদুকাঠিটা আবার তার বাক্সে ভরে বাদামি কাগজে মুড়িয়ে ফেললেন, আর তখনও তিনি বিড়বিড় করে বলছিলেন, রহস্যময়, অত্যন্ত রহস্যময়। হ্যারি বলল, দুঃখিত, কিন্তু কি রহস্যময়? মিস্টার অলিভ্যান্ডার হ্যারির দিকে তার ফ্যাকাশে দৃষ্টিতে তাকালেন। আমার বিক্রি করা প্রতিটা জাদুকাঠিই আমার মনে আছে মিস্টার পটার, প্রতিটা। কাকতালীয়ভাবে যে ফিনিক্সের লেজের পালকটা আপনার দণ্ডে রয়েছে, সেই পাখিটা আর একটাই পালক দিয়েছিল, মাত্র একটাই। অত্যন্ত রহস্যময় হলো এটা যে এই দণ্ডটা তোমাকে বেছে নিয়েছে, অথচ এর যমজ কাঠিটা, সেই যমজ কাঠিটাই তোমাকে ওই ক্ষতচিহ্নটা দিয়েছিল। হ্যাঁ, 13.5 ইঞ্চি, ইউ কাঠের। কি আশ্চর্য, সত্যিই বড় অদ্ভুত ব্যাপার। মনে রেখো, জাদুদণ্ডই জাদুকরকে বেছে নেয়। আমার মনে হয় মিস্টার পটার, তোমার কাছ থেকে আমাদের বড় কিছু আশা করা উচিত। আর যাই হোক, যার নাম উচ্চারণ করা বারণ, সেও বিশাল সব কাজ করেছিল, ভয়ঙ্কর কিন্তু বিশাল। হ্যারি কেঁপে উঠল। মিস্টার অলিভ্যান্ডারকে তার খুব একটা পছন্দ হচ্ছে কিনা সে ব্যাপারে সে নিশ্চিত হতে পারল না। নিজের জাদুদণ্ডটার জন্য সে 7টা সোনার গ্যালিয়ান দিল। এরপর মিস্টার অলিভ্যান্ডার মাথা নুইয়ে তাদেরকে নিজের দোকান থেকে বিদায় জানালেন। বিকেলের শেষ বেলার সূর্য তখন আকাশের বেশ নিচের দিকেই ছিল। হ্যারি আর হ্যাগ্রিড ফিরে চলল ডায়গন অ্যালি ধরে নিচে সেই দেওয়ালের ভেতর দিয়ে এবং সবশেষে লিকি কলড্রনের মধ্যে দিয়ে, যা এখন জনশূন্য। সারাটা পথ হেঁটে যাওয়ার সময় হ্যারি একটাও কথা বলল না। এমনকি আন্ডারগ্রাউন্ড মেট্রোতে উঠেও সে খেয়াল করল না যে লোকজন তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের হাতে বিচিত্র সব আকৃতির পুটলি, প্যাকেট, আর হ্যারির কোলের ওপর রাখা খাঁচায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সেই তুষার শুভ্র প্যাঁচাটা। আরেকটা চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে তারা বেরিয়ে এলো প্যাডিংস্টন স্টেশনে। হ্যারি যে ঠিক কোথায় এসে পৌঁছেছে তা সে তখন বুঝতে পারল যখন হ্যাগ্রিড তার কাঁধে আলতো করে টোকা দিল। তোমার ট্রেন ছাড়ার আগে চট করে কিছু খেয়ে নেওয়ার মতো সময় আছে আমাদের, হ্যাগ্রিড বলল। সে হ্যারির জন্য একটা হ্যামবার্গার কিনল এবং তারা প্লাস্টিকের চেয়ারে বসে সেটা খেতে শুরু করলো। হ্যারি বারবার চারপাশটা দেখছিল, কেমন যেন অদ্ভুত লাগছিল সব কিছু। হ্যাগ্রিড বলল, সব ঠিক আছে তো হ্যারি? তুমি একদম চুপচাপ আছো যে? হ্যারি ঠিক বুঝতে পারছিল না যে সে ব্যাপারটা কিভাবে বুঝিয়ে বলবে। এইমাত্র তার জীবনের সেরা জন্মদিনটা কেটেছে, তবুও সে মনের ভাব প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিল না। ভেবো না হ্যারি, তুমি খুব তাড়াতাড়ি সব শিখে ফেলবে। হগওয়ার্টসের সবাই একদম শুরু থেকেই যাত্রা শুরু করে, তোমার কোনো সমস্যাই হবে না।
তুমি শুধু নিজের মতো থেকো। আমি জানি এটা কঠিন, তোমাকে সবার থেকে আলাদা দেখা হচ্ছে, আর এমন হওয়াটা সবসময়ই বেশ কঠিন। তবে হগওয়ার্টসে তোমার সময়টা দারুণ কাটবে। আমার তো কেটেই ছিল, সত্যি বলতে এখনও কাটছে। হ্যাগ্রিড হ্যারিকে সেই ট্রেনে তুলে দিল যা তাকে ডার্সলিদের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর সে হ্যারির হাতে একটা খাম তুলে দিল। এই নাও তোমার হগওয়ার্টসের টিকিট, সে বলল। 1 সেপ্টেম্বর, কিং ক্রস রেল স্টেশন। সবই তোমার টিকিটে লেখা আছে। ডার্সলিদের সাথে কোনো সমস্যা হলে তোমার প্যাঁচা দিয়ে আমাকে একটা চিঠি পাঠিও। ও ঠিক জানে আমায় কোথায় খুঁজে পাওয়া যাবে। শীঘ্রই দেখা হবে হ্যারি। ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। হ্যারি চেয়েছিল হ্যাগ্রিডকে ততক্ষণ দেখতে যতক্ষণ না সে দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। তাই সে নিজের সিটে উঠে দাঁড়ালো এবং জানলার কাঁচের সাথে নাক চেপে ধরল। কিন্তু চোখের পলক ফেলতেই হ্যাগ্রিড উধাও হয়ে গেল।